গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে জলদূষণ সম্পর্কে জেনেছিলাম, তাই তো? সেখানে আমরা কি কি বিষয় জেনেছিলাম? সেখানে আমরা জেনেছিলাম যে পৃথিবীতে জলের পরিমাণ কত, তারপরে জলদূষণের যে বিভিন্ন কারণ, সেই কারণগুলো সম্পর্কে জেনেছিলাম, এবং পৃথিবীর কোথায় কোথায় জল সংকট দেখা দিচ্ছে বর্তমানে, সেই সব সম্পর্কেও জেনেছিলাম। এছাড়া আমাদের যে নদী, গঙ্গা নদী, যাকে আমরা মায়ের মতো পুজো করি, সেই গঙ্গা নদীও কিন্তু বর্তমানে দূষিত হয়ে চলেছে। তার কারণ সম্পর্কেও আমরা বিস্তারিত জেনেছিলাম, তাই তো? তবে আজকে স্টুডেন্ট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জলদূষণের প্রতিরোধের যে উপায়গুলো সেই সম্পর্কে, এবং এই জলদূষণের ফলে মানবদেহে বা মানুষের শরীরে বা অন্যান্য প্রাণীদের কি ক্ষতি হচ্ছে, বা কি রোগ রোগ সৃষ্টি হচ্ছে মানব শরীরে, সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। এবং পৃথিবীতে ঘটে যাওয়া কিছু জলদূষণের যে বিভিন্ন প্রত্যক্ষ কারণ, সেই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানব। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। আচ্ছা বলো তো, পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোনটি? মনে আছে? বলে ফেল। ভেরি গুড। স্বাদু জল হলো পৃথিবীতে মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ প্রকৃতিতে যে সম্পদগুলো পাওয়া যায় সেটাই কিন্তু প্রাকৃতিক সম্পদ। যেমন বায়ু, বিভিন্ন খনিজ তেল, তাই না? এগুলো সমুদ্র স্রোত, এগুলো সবই কিন্তু প্রকৃতির দান, তাই তো? আচ্ছা, বলতো পৃথিবীর কয় ভাগ জল কয় ভাগ স্থল? ভেরি গুড। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। সমগ্র পৃথিবীতে যদি আমি 100% জল ধরি, তার মধ্যে নোনা জলের পরিমাণ কত মনে আছে? ভেরি গুড। সমগ্র পৃথিবীর যে 97%, সে 97% জল কিন্তু নোনা জল। আর বাদবাকি 3% এর মধ্যে আবার হিমালয়ের হিমবাহ যে জল, বরফ গলা জল, সেটা 2%, এবং 1% হচ্ছে স্বাদু জল, যে জলটা পুকুর বা কোনো ডোবাশয় বা নলকূপ, ভূগর্ভস্থ জল ইত্যাদির মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি, তাই তো? আচ্ছা, বলতো কেউ আমাকে যে বর্তমানে পৃথিবীতে কোথায় চরম জলের সংকট লক্ষ্য করা গেছে? ভেরি গুড। তুমি বললে যে আফ্রিকাতে, আর কোথায়? পশ্চিম এশিয়া, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এই যে মহাদেশগুলোর কথা বললাম আমি, এই মহাদেশগুলোতে কিন্তু বর্তমানে চরম জল সংকট লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার আমাকে বলো কেউ যে গঙ্গা দূষিত হওয়ার কারণ কি? গঙ্গা নদী দূষিত হওয়ার কারণ কি? ভেরি গুড। গঙ্গা নদীর তীরে বর্তমানে অনেক বড় বড় শহর গড়ে উঠেছে। ফলে সেখানে জনসংখ্যা বাড়ার ফলে কলকারখানা, যানবাহন, তারপরে অসংখ্য যে জনবসতি, সেটা কিন্তু গড়ে উঠেছে এই নদীকে কেন্দ্র করে। আর এই যে জনবসতি, বিভিন্ন ময়লা ফেলা, মলমূত্র ত্যাগ সবই কিন্তু এই নদীতে এসে পড়ছে। ফলে গঙ্গা বর্তমানে একটি দূষিত নদীতে পরিণত হয়েছে। কেবল গঙ্গা না, ভারতবর্ষের বেশিরভাগ নদী কিন্তু দূষিত। ভারতে যদি 100% জল হয়, তার মধ্যে 70% জল স্টুডেন্ট দূষিত জল। বিশেষ করে যমুনা নদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সমস্ত নদীর জল বর্তমানে দূষিত জল। আচ্ছা, এবারে বলো আমাকে যে জলদূষণের বিভিন্ন কারণগুলো কি কি মনে আছে তোমাদের? আমি কিন্তু গত ক্লাসে তোমাদের সাথে এটি খুব ভালোভাবে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? তাহলে বলো আমাকে জলদূষণের কয়েকটি কারণ। ভেরি গুড। 1 নম্বর হলো শিল্প কারখানা থেকে জলদূষণ, তাই না? 2 নম্বর হতে পারে গৃহস্থালির যে বর্জ্য পদার্থ, সেখান থেকেও কিন্তু জলদূষণ হতে পারে। আবার 3 নম্বর কেউ বলো আমাকে। কৃষিক্ষেত্রে যে সার প্রয়োগ করি আমরা, সেই সার কিন্তু বৃষ্টির জলে ধুয়ে গিয়ে কোনো ডোবা, নালা বা পুকুরে গিয়ে যদি মেশে, সে তার জলও কিন্তু দূষিত হয়, তাই তো? এছাড়া খনিজ তেল, তেজস্ক্রিয় পদার্থের জন্য জলদূষণ ঘটে, তাপীয় দূষণ ঘটে, তারপরে বায়ু দূষণের কারণেও কিন্তু আবার এই জলদূষণ ঘটে থাকে। এবং শেষে আমরা দেখব কি,
যে আর্সেনিক দূষণের ফলে কিন্তু জলটা ব্যাপক কি হয়, দূষিত হয়ে যায়, যার ফলে আমাদের নানাবিধ রোগের কিন্তু শরীরে সৃষ্টি হয়। ভূগর্ভস্থ জলেই কিন্তু আর্সেনিক হয়, আর ভূগর্ভস্থ জল কিন্তু আমরা স্টুডেন্ট পান করে থাকি, তাই তো? আচ্ছা, তাহলে গত ক্লাসের পড়া তোমাদের যথেষ্টই মনে আছে। ভেরি গুড, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো জল দূষণ প্রতিরোধের কারণ এবং বিভিন্ন রোগ সম্পর্কে। তাহলে শুরু করি আজকের ক্লাসটা। প্রথমে আমরা দেখে নেব স্টুডেন্ট পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন যে ঘটনা, যেই ঘটনার জন্য পৃথিবীতে কিন্তু নানা ধরনের জলদূষণ লক্ষ্য করা গেছে। আমরা প্রথম পয়েন্ট দেখো তোমরা, যে 1932 সালে জাপানের মিনামাটা উপসাগরের উপকূলে একটা রাসায়নিক কারখানা থেকে পারদযুক্ত যে তরল বর্জ্য পদার্থ সেগুলো সমুদ্রে ফেলা হয়। এর মারাত্মক পারদ দূষণে প্রায় 30 বছর ধরে কিন্তু অসংখ্য মানুষ এবং জীবজন্তু মারা যায়। তাহলে তোমরা কি জানলে, যে পারদ, যে পারদযুক্ত যে তরল বর্জ্য পদার্থ সেগুলো দ্বারা কিন্তু মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিচের তোমরা ছবিগুলো দেখো, এগুলো কিন্তু পারদ দূষণের ফলে একটি রোগ। দেখো কেউ পঙ্গু হয়ে যাচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে এবং কেউ কিন্তু মারাও যাচ্ছে। প্রায় 30 বছর ধরে জাপানের মিনামাটা উপসাগরেই কিন্তু এটি প্রথম লক্ষ্য করা গেছিল। তাই এর নাম অনুসারেই কিন্তু এই রোগটার নাম করা হয়েছে মিনামাটা। পারদ দূষণে কি রোগ হয় তাহলে স্টুডেন্ট? মিনামাটা রোগ। 2 নম্বর দেখো, উপসাগরের যুদ্ধের সময় কুয়েতে প্রচুর তেলের কূপ রয়েছে, সেই কূপগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়। ফলে কি হবে? ফলে প্রচুর পরিমাণে খনিজ তেল কিন্তু যে পাশাপাশি পারস্য উপসাগর রয়েছে সেখানে জলে মিশে যায়। ফলে প্রচুর যে সামুদ্রিক প্রাণী সেগুলি কিন্তু মারা যায়। মাছ, বিভিন্ন রকম মাছ, তিমি মাছ, এছাড়া হাঙর, যে প্রাণীগুলো সমুদ্রে বসবাস করে সেগুলি কিন্তু মারা গেছিল। শুধুমাত্র এই যে তেলের কূপ জ্বালিয়ে দেওয়া তা নয়, যদি সমুদ্রে কোনো তেল ভর্তি বা খনিজ তেল ভর্তি জাহাজ ডুবে যায়, ঠিক আছে, বা ট্যাঙ্ক ফুটো হয়ে সমুদ্রের জলে তেল পড়ে, ফলে সমুদ্রের প্রাণীও কিন্তু সেক্ষেত্রে মারা যেতে পারে। আর এটি কিন্তু একটি মনুষ্য সৃষ্ট হয়েছিল। দেখো, তেলের কূপ কিন্তু ইচ্ছা করেই মানুষ জ্বালিয়ে দিয়েছিল, যার ফলে পারস্য উপসাগরে অসংখ্য যে সামুদ্রিক প্রাণী সেগুলো কিন্তু মারা যায়। তাহলে দুটি ঘটনা তোমরা জানলে, যেটা মনুষ্য সৃষ্ট ঘটনা, যার ফলে কিন্তু ব্যাপকভাবে জলদূষণ ঘটেছিল। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট, আমাদের পশ্চিমবঙ্গে যে হলদিয়া পেট্রো রসায়ন শিল্প রয়েছে, সেই পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার পর থেকে কিন্তু হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে। তোমরা সকলেই জানো যে বা সকলেই শুনেছো হয়তো যে ইলিশ কিন্তু বাংলাদেশ থেকে আসে, তাই না? আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু ইলিশ পাওয়া যায়। তবে হলদিয়া পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার পর বর্তমানে কিন্তু এই যে হলদি নদীর মোহনা, অর্থাৎ এই নদী যেখানে সমুদ্রের সাথে মিশেছে, সেই মোহনায় কিন্তু একসময় ইলিশ মাছের ব্যাপক আনাগোনা ছিল। কিন্তু এই পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার পর এই অঞ্চলে কিন্তু ইলিশ মাছ আর তেমন ভাবে পাওয়া যায় না। দেখো, পেট্রো রসায়ন শিল্প মানে কিন্তু সেখানে আধুনিক শিল্প সব সমস্ত রকম গড়ে উঠেছে। ফলে আশেপাশের যে নদী বা মোহনা রয়েছে সেখানে নানা খনিজ তেল বা যে আবর্জনা সেগুলো কিন্তু বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু ব্যাপকভাবে সেখানে পড়ছে। ফলে খুব সহজে সেখানকার জলটা দূষিত হয়ে যাচ্ছে এবং ইলিশ মাছ যে আনাগোনা হতো সেই ইলিশ মাছের আনাগোনা দিনের পর দিন এই হলদি নদীতে কমে যাচ্ছে, বর্তমানেও কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। দেখো, এর পরে রয়েছে 4 নম্বর পয়েন্ট, পূর্ব কলকাতার জলাভূমির মাছের ভেড়িগুলোতে মাছ চাষ কমে গেছে। বর্তমানে পূর্ব কলকাতা অর্থাৎ কোন জায়গাগুলো? সল্টলেক, তারপরে সায়েন্স সিটি, এই যে জায়গাগুলো, যাদবপুরের কিছুটা অংশ, এই যে জায়গাগুলো এগুলো কিন্তু সবই পূর্ব কলকাতা, ধাপার মাঠ, এগুলো সবই কিন্তু পূর্ব কলকাতার অন্তর্ভুক্ত। এই অঞ্চলগুলোতে বর্তমানে কিন্তু ব্যাপক হারে কৃষিক্ষেত্র বা এই জলাভূমি বুঝিয়ে দিয়ে বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে। ফলে একসময় এখানে কিন্তু সারা কলকাতার যে মাছের চাহিদা সেটা কিন্তু এখানকার যে ভেড়িগুলো রয়েছে সেখান থেকে মেটানো হতো। যেহেতু বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে, জলাভূমি জল বা পুকুর খাল সেগুলো বুঝিয়ে অট্টালিকাগুলো তৈরি করা হচ্ছে,
ফলে মাছের চাষ না দিনের পর দিন সেই অঞ্চলগুলোতে কমে গেছে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে পূর্ব কলকাতার জলাভূমিতে কিন্তু মাছের চাষ দিনের পর দিন কমে যাচ্ছে। এছাড়া কেরালার কুটুনারে, তারপর উড়িষ্যার চিল্কা হ্রদ, এটা বিখ্যাত হ্রদ। অন্ধ্রপ্রদেশের কোলেবুতে কীটনাশক থেকে প্রচুর মাছ মারা গেছে। এগুলো সবই কিন্তু মনুষ্য সৃষ্ট কারণ। আমাদের বিভিন্ন রকম আহ কাজের জন্যই কিন্তু জল দূষণটা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের কিন্তু সচেতন হতে হবে, তাই তো? পরিবেশকে যদি আমরা দূষিত করে তুলি, সেক্ষেত্রে আমাদেরই কিন্তু সমস্যা। নানাবিধ রোগ সৃষ্টি হবে, বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবারে স্টুডেন্ট তোমরা দেখো যে ইউট্রোফিকেশন কাকে বলে। খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের কিন্তু এটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। দেখো, তোমরা যে কচুরিপানা বা শ্যাওলা আগাছা পুকুরে পড়ে থাকতে দেখেছো? দেখেছো তো? এগুলো কি করে সৃষ্টি হয় জানো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, সাবান, ডিটারজেন্ট, এর তারপরে ফসফেট বদ্ধ পুকুর বা জলাশয়ে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা কিন্তু বেড়ে যায়। এর ফলে জলের দ্রবীভূত যে অক্সিজেন, তার পরিমাণ কিন্তু দিনের পর দিন কমে যায় এবং মাছ ও জলজ প্রাণী মারা যায়। একে বলা হয় ইউট্রোফিকেশন। তোমরা লক্ষ্য করেছো যে খাল বিলে দেখবে পুকুরের উপরে কচুরিপানা থাকে, শ্যাওলা ভর্তি হয়ে থাকে, এরকম ছবিতে দেখতে পাচ্ছ? থাকে তো? ফলে এর তলায় যে মাছগুলো থাকে, সে মাছগুলোও কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। এগুলো পুরো পুকুর চাদরের মতো ঢেকে দেওয়ার ফলে বা কোনো জলাশয় ঢেকে দেওয়ার ফলে অক্সিজেনের কিন্তু অভাব এই পুকুরগুলিতে লক্ষ্য করা যায়। ফলে খুব সহজেই কিন্তু মাছ বা জলজ প্রাণী এই পুকুরে, যে পুকুরে শ্যাওলা পুরো ভর্তি হয়ে যায়, কিছুদিনের মধ্যেই কিন্তু মারা যায়। একে কি বলা হয়? ইউট্রোফিকেশন। আশা করি বুঝতে পেরেছো। দেখো, মাছ কিন্তু মরে গেছে। এই যে ইউট্রোফিকেশন কিন্তু বাস্তুতন্ত্রে একটি শৃঙ্খল বিক্রিয়া শুরু করে, যা শৈবাল এবং উদ্ভিদের আধিক্যের সাথে যুক্ত হয় বা শুরু হয়, এটা তোমরা বলতে পারো। অতিরিক্ত শ্যাওলা এবং উদ্ভিদ পদার্থ শেষ পর্যন্ত পচে যায়। দেখো, পুকুরে যখন শ্যাওলা দেখবে অনেকদিন থাকলো, সেক্ষেত্রে এগুলো কিন্তু পচে যাচ্ছে এবং দুর্গন্ধ কিন্তু খুব ছড়ায়। হুম। পচে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। আর কার্বন ডাই অক্সাইড কিন্তু জলের পক্ষে খুবই একটি মারাত্মক গ্যাস। ফলে মাছ বা যে প্রাণীগুলো, জলজ প্রাণী রয়েছে, সেগুলো কিন্তু খুব সহজে মারা যায়। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইউট্রিফিকেশন কাকে বলে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা জানবো এই যে জলদূষণ হচ্ছে, জলদূষণের ফলে বিভিন্ন যে রোগ আমাদের শরীরে বা বিভিন্ন প্রাণীদের যে শরীরে দানা বাঁধছে বা সৃষ্টি হচ্ছে, সেই সম্পর্কে। স্টুডেন্ট, পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিন্তু মাটির নিচের জলের স্তরে আর্সেনিক লক্ষ্য করা যায়। আচ্ছা, এই যে আর্সেনিক দূষণ আমরা পড়ছি, তোমরা কি বলতে পারবে যে আর্সেনিকটা কি? মনে আছে? গত ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, শোনো। আর্সেনিক দূষণ হচ্ছে যখন আমরা কোনো জায়গা থেকে অতিরিক্ত পরিমাণে জল তুলে নেব, অর্থাৎ ভূগর্ভস্থ জল কিন্তু এটা, যেটা ভৌমজল নামে পরিচিত। মাটির নিচের যে জল যখন আমি কোনো স্থানে অতিরিক্তভাবে পাম্পের সাহায্যে হোক বা টিউবওয়েলের সাহায্যে অতিরিক্ত তোলা হবে, তখন কিন্তু সেই জায়গাটার নিচে এরকম একটা ফাঁকা স্তরের সৃষ্টি হয় এবং ওই ফাঁকা স্তরে কিন্তু জলটা নিচে নেমে গিয়ে ফাঁকা জায়গাটায় যে আর্সেনিকের যৌগগুলো আছে, সেগুলো বাতাসের সাথে বিক্রিয়া করে একটা বিষাক্ত যৌগে পরিণত হয়। তারপর যখন এই যৌগগুলো, বিষাক্ত যৌগগুলো জলের সাথে মিশছে এবং সেই জলটা আমরা আবার ভূগর্ভস্থর উপরে টিউবওয়েল বা পাম্পের সাহায্যে বার করে পান করছি, তখন কিন্তু আমাদের শরীরে আর্সেনিকটা প্রবেশ করে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আর্সেনিক জিনিসটা কি, তাই তো? এবারে এই যে আর্সেনিক দূষণ পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বললাম স্টুডেন্ট, মনে আছে? দেখো, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে হুগলি জেলা,
মালদা রয়েছে, হাওড়া, এই যে অঞ্চলগুলোতে কিন্তু দেখো এই যে অংশটাতে কিন্তু পশ্চিমবঙ্গের মাটির নিচের জলে অনেক বেশি মাত্রায় আর্সেনিক আছে। আর এই আর্সেনিক দূষণের ফলে হাতের চেটো, অর্থাৎ হাতের যে চেটো এটা, তারপরে পায়ের যে পাতা রয়েছে সেগুলো কালো কালো ক্ষত পড়ে যায়। তাকে আমরা কি বলি জানো? তাকে কিন্তু আমরা বলি ব্ল্যাক ফুট ব্যাধি। তাহলে তোমাদের পরীক্ষায় আসবে যে ব্ল্যাক ফুট ব্যাধি কি, তোমরা কি বলবে? বলবে যে আর্সেনিক দূষণের ফলে হাতের চেটো বা পায়ের তলায় যে কালো কালো ক্ষত সৃষ্টি হয়, তাকে আমরা এক কথায় বলবো ব্ল্যাক ফুট ব্যাধি। আচ্ছা, যদি বলে ব্ল্যাক ফুট ব্যাধি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বেশি লক্ষ্য করা যায়, তাহলে তোমরা কিন্তু যে উপরের জেলাগুলোর কথা বললাম আমি, সেইগুলোই বলবে। শুধু কি এই যে ব্ল্যাক ফুট ব্যাধি বা এই যে আর্সেনিকের ফলে কি শুধু কি এইসব রোগ হয়, বা পায়ের হাতের ক্ষতই কি শুধু হয়? না, আরো অনেক কিছু রোগ কিন্তু এই আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে। কি কি হতে পারে? দেখো, চর্মরোগ, রক্তাল্পতা, যকৃতের রোগ, ফুসফুসের রোগ, এমনকি ত্বকের যে ক্যান্সার আছে, সেই ত্বকের ক্যান্সারও কিন্তু আর্সেনিক দূষণে হয়ে থাকে। পরীক্ষা এটা আসবে তোমাদের যে আর্সেনিক দূষণের ফলে কি কি রোগ হয়। তোমরা কি বলবে তাহলে? যে প্রথমেই বলবে যে আর্সেনিক দূষণের ফলে পায়ের তলা বা হাতের চেটোতে কিন্তু কালো ক্ষত পড়ে। এছাড়া মানব শরীরে চর্মরোগ দেখা দিতে পারে, তারপরে যকৃৎ, রক্তাল্পতা, ফুসফুস, এবং কি ত্বকের ক্যান্সারও ঘটতে পারে। দেখো, তোমরা ছবি দুটো দেখো, পায়ের পাতায় দেখো কালো কালো ছোপ ছোপ মতো পড়েছে না? এবং হাতের যে তালু রয়েছে, দেখো কালো কালো ছোপ ছোপ, এগুলো কিন্তু সবই আর্সেনিক দূষণের ফলেই হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখব ফ্লোরাইড দূষণ থেকে ফ্লুরোসিস। আমরা কি দেখলাম তাহলে? প্রথমে যে আর্সেনিক দূষণ থেকে ব্ল্যাক ফুট ব্যাধি হচ্ছে, তাই তো? এবারে আমরা দেখব যে ফ্লোরাইড দূষণ থেকে ফ্লুরোসিস এটা কি জিনিস। চলো দেখি আমরা। দেখো, পানীয় জল, খাদ্য সামগ্রী ও শিল্প দূষণের মাধ্যমে দীর্ঘদিন ধরে ফ্লোরাইড শরীরের মধ্যে প্রবেশ করে নরম অংশে জমতে থাকে, এবং এর থেকেই ফ্লুরোসিস রোগটা দেখা যায়। তাহলে তোমাদের পরীক্ষায় আসবে যে ফ্লুরোসিস রোগ কোথা থেকে হয়। যে ফ্লুরোসিস রোগটা কিন্তু ফ্লোরাইড দূষণ থেকে রোগটা হয়। এবং কোথায় দানা বাঁধে? শরীরে যেখানে নরম অংশ রয়েছে সেইখানে দীর্ঘদিন ধরে এই ফ্লোরাইড গুলো জমতে জমতে কিন্তু ফ্লুরোসিস রোগের সৃষ্টি করে। কি হয় এই রোগের? দেখো, এই রোগের ফলে কিন্তু দাঁত, অনেক সময় হাড়, এমনকি নানা শরীরের যে অন্যান্য অংশ, সেখানেও কিন্তু এই অংশে কিন্তু এই ফ্লোরাইড দূষণ থেকে ফ্লুরোসিস রোগটা কিন্তু বাধা বা দানা বাঁধতে পারে। দেখো, দাঁতের কিন্তু এরকম অংশ হয়ে যাবে। এই যে হয়েছে, এটা এটা কিন্তু হয়েছে বহু দিন ধরে ফ্লোরাইড মানুষের শরীরে প্রবেশ করার ফলে দাঁতের কিন্তু একটা সমস্যা লক্ষ্য করা যাবে। এছাড়া হাড়ের সমস্যা তোমাদের আমি বললাম। আচ্ছা, এটা হলো ফ্লোরাইড দূষণ থেকে ফ্লুরোসিস। এরপরে আমরা দেখবো যে পারদ দূষণে কিন্তু মিনামাটা রোগ। একটু আগে আমরা বলছিলাম যে জাপানের মিনামাটা উপসাগরে পারদ দূষণের ফলে সামগ্রিকভাবে প্রায় 30 বছর ধরে কিন্তু একটা তার ক্ষয়ক্ষতির পরিমাপ কিন্তু চলে এসেছিল, তাই তো? মানুষ পঙ্গু হয়ে গেছিল। সেখান থেকে এই দেখো, পারদ দূষণের নামটা কিন্তু হয়েছে মিনামাটা রোগ। তাহলে পারদ দূষণে কি রোগ হয় স্টুডেন্ট? মিনামাটা রোগ। মিনামাটা রোগটা কি, তাহলে আমরা দেখে নিই। দেখো, মিনামাটা রোগ একটি স্নায়বিক রোগ যা মারাত্মক পারদের বিষক্রিয়া দ্বারা কিন্তু সৃষ্টি হয়। লক্ষণ এবং উপসর্গগুলির মধ্যে রয়েছে অ্যাটাস্কিয়া, হাত ও পায়ের অড়সতা, যেটাকে আমরা বলি হাত বা পায়ের পঙ্গু হয়ে যাওয়া, সাধারণ পেশির দুর্বলতা, পেরিফেরাল দৃষ্টিশক্তির হ্রাস পাওয়া, মানুষের দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, এবং শ্রবণ এবং বক্তৃতার যে ক্ষমতা, সেটাও কিন্তু দিনের পর দিন এই পারদ দূষণের ফলে কিন্তু মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে তোমরা আমাকে বলো যে ফ্লোরাইড দূষণে কি রোগের সৃষ্টি হয়? ফ্লুরোসিস, ভেরি গুড। এবং পারদ দূষণে কি রোগের সৃষ্টি হয়? মিনামাটা রোগের সৃষ্টি হয়, তাই তো? এই যে মিনামাটা রোগের লক্ষণগুলি কি কি? হাত ও পায়ের অসাড়তা, সাধারণ পেশির দুর্বলতা,
পেরিফেরাল দৃষ্টিভঙ্গি হ্রাস পেয়ে যাওয়া, কানে কম শোনা ইত্যাদি কিন্তু সবই হলো পারদ দূষণে মিনামাটা রোগের ফল। আচ্ছা, এরপরে আমরা দেখব ক্যাডমিয়াম দূষণে কিন্তু ইটাই ইটাই রোগ হয়। তাহলে তোমরা মনে রাখবে কি, যে ক্যাডমিয়াম দূষণে যে রোগের সৃষ্টি হয় তার নাম কিন্তু হলো ইতাই ইতাই। দেখো ইতাই ইতাই কি, ইতাই ইতাই রোগটি ক্যাডমিয়ার কারণে হচ্ছে। এই নামটি 1912 সালে জাপানের তোয়ামা প্রিফেকচারের স্থানীয়দের একটি রোগ হয়েছিল। ঠিক আছে, তখন কিন্তু এই নামটা দেওয়া হয়। এই রোগটি জাপানের 4টি বড় দূষণ রোগের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত পেয়েছিল। অর্থাৎ জাপানে যে বিভিন্ন রকম বড় বড় যে রোগ সৃষ্টি হয়েছিল, তার মধ্যে কিন্তু এই ইতাই ইতাই রোগটাও কিন্তু একটি বিশেষ রোগ ছিল। ক্যাডমিয়াম একটি প্রাকৃতিকভাবে ঘটমান বিষাক্ত ভারী ধাতু। তাহলে ক্যাডমিয়ামটা কি? ক্যাডমিয়াম হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া যায়, এটা কিন্তু মনুষ্য সৃষ্ট না। প্রাকৃতিকভাবে ঘটমান বিষাক্ত ভারী ধাতু, যা মানুষের শরীরে প্রবেশ করলে কিন্তু মানুষ অনেক সময় পঙ্গুও হয়ে যায়। ঠিক আছে, মানুষের শরীরের যে গঠন, সেই গঠন কিন্তু দিনের পর দিন চেঞ্জ হয়ে যায়। তাহলে এই যে ক্যাডমিয়াম দূষণে ইতাই হচ্ছে, এটি সর্বপ্রথম কোথায় হয়েছিল স্টুডেন্ট? জাপানের তোয়ামাতে। তাই তো, 1912 সালে জাপানের তোয়ামাতে ইটাই রোগ হয়েছিল। তাহলে আমরা কিন্তু অনেকগুলি রোগ সম্পর্কে জানলাম, তাই না? সেখানে পারদ দূষণে মিনামাটা দেখলাম, ফ্লুরোসিস দূষণে ফ্লুরোসিস দেখলাম, তাই তো। আবার এখানে ক্যাডমিয়াম দূষণ থেকে আমরা ইতাই লক্ষ্য করছি। ঠিক আছে, এরপরে আমরা কিন্তু কিভাবে জল দূষণ রোধ করা যায় সেই সব সম্পর্কে বিস্তারিত জানবো, বা জল কিভাবে বিশুদ্ধ করা যায়, নোংরা জল কিভাবে বিশুদ্ধ করা যায়, বা কি কি পদ্ধতি অবলম্বন করলে আমাদের শরীরে কিন্তু জল দূষণের প্রভাবটা পড়বে না, সেই সব বিষয় নিয়ে এবার আমরা একটু আলোচনা করব। দেখো, এতক্ষণ যে আমরা বিভিন্ন রকম রোগ সম্পর্কে পড়লাম, সেই সমস্ত রোগ কিন্তু যা জলবাহিত সংক্রমণ হয়, সেই সংক্রমণের হাত থেকে কিন্তু আটকানো যায় কিভাবে সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। দেখো, মাত্র 3-4টি যদি উপায় আমরা সবসময় ব্যবহার করি, তাহলে কিন্তু এই জলবাহিত যে সংক্রমণ, তার থেকে আমরা বাঁচতে পারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বে প্রতি বছর প্রায় 30 লক্ষ শিশু কিন্তু ডায়রিয়া ও অন্যান্য যে জলবাহিত রোগ হয়, সেই রোগে কিন্তু মারা যায়। তাহলে ভাবতে পারছো, পৃথিবীতে প্রায় 30 লক্ষ শিশু কিন্তু ডায়রিয়া ও জলবাহিত সংক্রমণে প্রতি বছর মারা যায়। শুধু 3টি জরুরি বিষয় মেনে চললেই জলবাহিত সংক্রমণ প্রায় আটকানো যায়। সেই 3টি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি কি? দেখো, প্রথমেই আমরা দেখব বিশুদ্ধ জল বা বিশুদ্ধ পানীয় জল পান করা। আমরা যে জলটা খাচ্ছি বা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে যে জলটা, সেই জলটা যেন সবসময় বিশুদ্ধ হয়। নোংরা জল যেন কেউ কখনো না খায়। নোংরা জল খেলে তাতে বিভিন্ন রকম রোগ জীবাণু থাকে, তার ফলে শরীরের মধ্যে কিন্তু সেই রোগ জীবাণু প্রবেশ করতে পারে এবং নানা রকম অসুখ সৃষ্টি হয় এই নোংরা জল খাওয়ার ফলে। তাহলে আমাদের কি করতে হবে স্টুডেন্ট? প্রথমেই কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যে জলটা পানীয় জল হিসেবে ব্যবহার করছি, সেই জলটা যেন বিশুদ্ধ হয়। এবার 2 নম্বর দেখো, সাধারণ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের মেনে চলতে হবে। যেমন সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার পাত্রে জল রেখে সেটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঠিক আছে, তোমরা বাড়িতে স্কুল থেকে আসার পর কেউ কি সাবান দিয়ে হাত ধোও? অনেকে ধোও, তাই তো। তোমরা কিন্তু সবসময় বাইরে থেকে যখন ঘরে আসবে, তারপরে কিন্তু সাবান দিয়ে হাতটা ঠিক পরিষ্কার করে নেবে, এরকম ভাবে দেখো। এবং সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করতে হবে। 3 নম্বর কি বলছে? বলছে যে শৌচাগারের ব্যবহার করতে হবে এবং নোংরা আবর্জনা ঠিকভাবে ফেলতে হবে। আমরা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না এবং নোংরা আবর্জনা ঠিক রকম ভাবে যথাস্থানে ফেলতে হবে, যেখান থেকে জলদূষণটা অনেকটাই বা জলবাহিত যে সংক্রমণ সেটা অনেকটা কমতে পারে, তাই তো। আচ্ছা, এগুলো হলো জলবাহিত সংক্রমণ আটকানোর কয়েকটি উপায়। এরপরে স্টুডেন্ট আমরা দেখবো যে জল বিশুদ্ধ করা যায় কিভাবে। অর্থাৎ যে নোংরা জলটা তোমরা দেখতে পাচ্ছ বা
প্রায়শই ব্যবহার করছো, সেই নোংরা জলটা কিভাবে বিশুদ্ধ করা যায়, ঠিক আছে, সেই পদ্ধতি আমরা এবারে জানব। বর্তমানে ভারতের অধিকাংশ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছালেও প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো পানীয় জলের একমাত্র উৎস কিন্তু নদী ও পুকুরের জল। তাহলে ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় কিন্তু বা প্রায় সমস্ত মানুষই কিন্তু বিশুদ্ধ পানীয় জল এখন পাচ্ছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানুষ এখনো সেই নদীর জল বা পুকুরের জল কিন্তু পানীয় জল হিসেবে ব্যবহার করছে। দেখো, 100 ডিগ্রি উষ্ণতায় 10 মিনিট জল ফোটালেই কিন্তু জলের যে জীবাণু রয়েছে সেই জীবাণু কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যে জলটা আমরা পান করছি সেই জল পান করার আগে যদি আমরা 10 মিনিট কোনো উনুনে বা স্টোভে বা গ্যাসে ফুটিয়ে নেই, তাহলে কিন্তু সেই জলটা সম্পূর্ণরূপে, জীবাণু যদি থাকে জলে, সেই জীবাণুটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু একটা পদ্ধতি জলটা বিশুদ্ধ করার জন্য। নোংরা জল বিশুদ্ধ কিন্তু এইভাবেও করা যেতে পারে। এরপরে দেখো, ঘোলা জলের ক্ষেত্রে সব থেকে সহজ উপায় কি, যে জলটা ঢাকা দিয়ে কয়েক ঘন্টা রেখে দিতে হবে। তাহলে দেখবে যে জলের উপরে যে ভাসমান যে কাদা, সেগুলো বালি, সেগুলো থিতিয়ে থিতিয়ে নিচে পড়ে যাচ্ছে এবং উপরের যে পরিষ্কার জল সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেখানে দেখবে জলটা খুবই নোংরা, আমরা ওই জল ছাড়া কোনো ব্যবহারের আর কোনো উপায় নেই, তখন কিন্তু সেই জলটা আমরা ঘন্টাখানেকের জন্য বা ঘন্টা দুয়েকের জন্য কিন্তু একটা পাত্রে রেখে দিতে হবে। রেখে দিলে সেই পাত্রে যে জলের যে জীবাণু বা জলের যে কাদা বা বালি থাকে, সেই কণাগুলো কিন্তু ধীরে ধীরে থিতিয়ে একটা গ্লাসের বা পাত্রের নিচে চলে আসবে। ফলে এই যে উপরের যে পরিষ্কার জলটা সেটা কিন্তু আমরা আমাদের নিত্য নতুন কাজে কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে দেখো, নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে দিলেও কিন্তু জীবাণু নষ্ট হয়। জলে ক্লোরিন মেশাতে হয়। এই ক্লোরিন মেশানোর ফলে জল কিন্তু যে জীবাণু থাকে সেই জীবাণুগুলো কিন্তু মারা যায়। দেখো, এই যে গ্লাসে দেখতে লেখা আছে ক্লোরিন, এই ক্লোরিন কিন্তু বিভিন্ন রকম যেগুলো প্রাইভেট পুকুর বা সুইমিং পুল বা জলাশয়ে যেগুলো রয়েছে, যেগুলো জল সবসময় ব্যবহার করা হয়, সেই জলে কিন্তু ক্লোরিন বা চুন মিশ্রিত বা চুনও কিন্তু জলে দেওয়া হয়ে থাকে। এর কারণ হচ্ছে কি, জলটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। ঠিক আছে, এইগুলো হলো জল বিশুদ্ধ করার পদ্ধতি। স্টুডেন্ট, আমরা কিন্তু জল কিভাবে বিশুদ্ধ করা হয় সেই প্রক্রিয়া সম্পর্কে জানলাম, এবং যে কয়েকটি মাত্র পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কিভাবে এই যে জলবাহিত সংক্রমণ বা জলবাহিত যে বিভিন্ন রোগ সেগুলো দূর করা যায় সেই সম্পর্কেও জানলাম, তাই তো? এবারে আমরা সামগ্রিকভাবে এই যে জলদূষণটা ঘটছে, সেই জলদূষণটা কিভাবে প্রতিরোধ করা যায় তার উপায়গুলো সম্পর্কে কিন্তু আমরা এবার বিস্তারিত জানবো। দেখো, জলদূষণ আটকানোর সঙ্গে সঙ্গে জলের অতিরিক্ত ব্যবহার কমাতে হবে এবং বেশি পরিমাণে পুনর্ব্যবহার করলে তবেই কিন্তু সারা পৃথিবীব্যাপী তীব্র যে জলের সংকট, সেই জলের সংকট কিন্তু মেটানো যেতে পারে। কি কি পদ্ধতিতে এই জলের সংকট মেটানো যেতে পারে, চলো সেগুলো আমরা একটু দেখি। জলাশয়, নদী বা সমুদ্রের জলের যে নোংরা আবর্জনা, সেগুলো সরাসরি ফেলা যাবে না সমুদ্রে বা নদীতে। গরু, মোষ স্নান করানো বা কাপড় কাচা, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। আমরা যখন জল দূষণের কারণ পড়েছিলাম তখন কিন্তু এই কারণগুলো সম্পর্কে অবহিত হয়েছিলাম, তাই না? যে পুকুরে গরু মোষ স্নান করানো, কাপড় কাচা বা বাসন মাজা ইত্যাদির ফলে জলদূষণটা বাড়ছে। এই যে প্রক্রিয়াগুলি সেগুলি কিন্তু বন্ধ করতে হবে। বিশেষ করে গরু মোষ স্নান করানো বা জলাশয় বা সমুদ্রের জলে সরাসরি নোংরা ফেলা, এগুলো কিন্তু বন্ধ না করলে জলদূষণ প্রতিরোধ করা আমাদের পক্ষে খুবই কি হবে, খারাপের দিকে যাবে, তাই তো? আচ্ছা, 2 নম্বর দেখো, চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার, কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে। দেখো, চাষের ক্ষেত্রে যখন আমরা অতিরিক্ত যখন চারা রোপণ করছি বা আগাছানাশক করছি, তখন কিন্তু আমরা চাষের ক্ষেত্রে বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করছি, তাই না? যাতে ফলনটাও বেশি হয়। এর ফলে কীটনাশক ইত্যাদি দেওয়ার ফলে জমিতে যে মাটিতে পড়ে এগুলো, বর্ষার জলের ফলে কিন্তু সেগুলো ধুয়ে গিয়ে আশেপাশের জলাশয় বা পুকুরে মিশে এবং জল দূষণ ঘটায়। চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার প্রয়োগ করা যাবে না। কীটনাশক দেওয়া কিন্তু বিশেষ করে বন্ধ করতে হবে। এর পরিবর্তে আমরা কি করতে পারি, বলতে পারবে কেউ? ভেরি গুড।
জৈব সার ব্যবহার করতে হবে, গোবর সার ব্যবহার করতে হবে, বিভিন্ন রকম যে কম্পোস্ট সার আছে যেগুলো পরিবেশের বা মাটি বা জলের ক্ষতি করে না, সেই সমস্ত সার ব্যবহার করার মাধ্যমে কিন্তু চাষের উন্নতি ঘটাতে হবে। রাসায়নিক সার ব্যবহার করা কিন্তু বন্ধ করতে হবে। ঠিক আছে? এরপরে কি করতে হবে? দেখো, শহর এবং কলকারখানার যে দূষিত বর্জ্য জল রয়েছে সেগুলো শোধন করতে হবে, তারপরেই কিন্তু নদীতে বা সমুদ্রে ফেলা উচিত হবে। আমরা দেখেছি যে কলকারখানার বর্জ্য পদার্থের জল সরাসরি নালা বা পাইপের মাধ্যমে কিন্তু সমুদ্রের সাথে মিশছে। সেটা করলে কিন্তু হবে না। সমুদ্র আর নদীতে যে জলটা ফেলছি, বর্জ্য পদার্থ ফেলছি, তার আগে কিন্তু সেটা পরিশোধন করতে হবে বা শোধন করতে হবে। তারপরে জলটা সমুদ্রে বা নদীতে ফেলতে হবে। দেখো, ব্যবহার করা জল পরিশোধন করে পুনর্ব্যবহার করলেও কিন্তু জলদূষণ বা দূষণ প্রতিরোধটা করা যেতে পারে। এভাবে ইসরায়েলে কিন্তু এই যে পদ্ধতিটা সেটা কিন্তু অবলম্বন করা হয়। অর্থাৎ যে জলটা আমরা ব্যবহার করে ফেলছি সেই জলটা কিন্তু আবার পরিশোধন করে পুনর্যোগ্য করে তুলছি। ঠিক আছে? প্রায় 30% সেচের জল কাজে পুনর্ব্যবহার হচ্ছে কিন্তু এই ইসরায়েলে। তাহলে তোমরা কি মনে রাখবে? যে পুনর্ব্যবহারযোগ্য জল ইসরায়েল 30% সেটা ব্যবহার করে এবং সেটা সেচের কাজে কিন্তু লাগাচ্ছে। আচ্ছা, এরপরে আর কি কারণ রয়েছে? দেখো, তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, গরম যে জল রয়েছে সেগুলো ঠান্ডা করেই তবে নদীতে বা সমুদ্রে ফেলা উচিত। দেখো, এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সরাসরি সমুদ্রে গরম যে বর্জ্য জল সেগুলো কিন্তু সমুদ্রে পড়ছে বা নদীতে এসে মিশছে। এরকম কিন্তু করা যাবে না। কি করতে হবে তার আগে? তার আগে এই তাপবিদ্যুৎ, পারমাণবিক কেন্দ্র বা বিদ্যুৎ কেন্দ্রের যে গরম জল সেটাকে ঠান্ডা করতে হবে, তারপর সেটা নদী বা সমুদ্রে ফেলতে হবে। বুঝতে পেরেছো আশা করি তোমরা? এরপরে দেখো, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, শৈবাল এবং রাসায়নিকের মাধ্যমে সমুদ্রে ভাসমান তেলের দূষণ দূর করা যায়। অর্থাৎ হঠাৎ করে যদি কোনো জাহাজ, তৈল জাহাজ যদি তেল বয়ে নিয়ে যাচ্ছিল এক জায়গা থেকে অন্য জায়গায়, সেটা যদি ডুবে যায় বা তার ট্যাঙ্ক যদি ফুটো হয়ে যায়, সেখানে সমুদ্রে অনেক তেল পড়ে, ফলে সেখানকার প্রাণী উদ্ভিদরা মারা যায় তো। এবং এটা কমানো যেতে পারে কিভাবে বলতো? বিভিন্ন ব্যাকটেরিয়া বা শৈবাল বা রাসায়নিক এর মাধ্যমে সমুদ্রের যেখানে তেলটা পড়েছে সেখানে কিন্তু এগুলো ছড়ানোর মাধ্যমে তেলের দূষণটা দূর করা সম্ভব হতে পারে। এছাড়া আর কি হতে পারে? নিরাপদ পানীয় জলের জন্য নলকূপের জলের দূষণের জন্য কিন্তু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা সবসময় করতে হবে। বিভিন্ন জল সরবরাহের ব্যবস্থা করতে হবে এবং সেটি কিন্তু বিশুদ্ধ জল। সরকার থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নিতে হবে যাতে জলে কেউ ময়লা না ফেলে, তাই তো? জলে কেউ আবর্জনা না ফেলে, তার জন্য নির্দিষ্ট একটা জায়গা করা উচিত। এবং এই যে জল আমরা পান করছি টিউবওয়েলের জল, সেই টিউবওয়েলের জল যেন খুব তাড়াতাড়ি বা ১ মাস ২ মাস বা বছরের পর বছর যেন সেগুলি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয়, যাতে দেখা যাবে যে জলের দূষণটা যেন অতিরিক্ত মাত্রায় বা জলে যেন আর্সেনিকের মাত্রা না বাড়ে। সেই জল কিন্তু আমাদের পান করতে হবে। এই যে পদ্ধতিগুলো স্টুডেন্ট আমরা বললাম, এই পদ্ধতিগুলির মাধ্যমেই কিন্তু আমরা পৃথিবীতে জলসংকট এবং জলদূষণ কিন্তু প্রতিরোধ করতে পারি, তাই তো? আচ্ছা, এগুলো কিন্তু হলো সব বৃহত্তম ক্ষেত্রে। ঠিক আছে? এবারে তুমি তুমি কিভাবে এই জলদূষণটা রোধ করতে পারো সেটা আমরা কিন্তু একটু দেখব। দেখো, জলদূষণ রোধে তোমার করণীয় যে কাজগুলো সেগুলো কি সেবারে এটা তার সম্পর্কেই। প্রথমে তোমাদের কি করতে হবে? দরকার না থাকলে কিন্তু জল ব্যবহার করা যাবে না। অর্থাৎ জল কিন্তু অপচয় করা যাবে না। ঠিক আছে? এতে একদিকে যেমন বিশুদ্ধ জল নষ্ট হবে না, অন্যদিকে দূষিত জলের পরিমাণও কিন্তু কমে যাবে, তাই তো? তাহলে দরকার ছাড়া তোমরা কিন্তু জল কেউ বেশি ব্যবহার করবে না। স্নান হয়ে গেল, হাত ধোয়া হয়ে গেল বা কলের জল নেওয়া হয়ে গেল বালতিতে, তোমরা কিন্তু ট্যাপটা বা কলটা কিন্তু বন্ধ করে দেবে। এতে কি হবে? জলের অপচয় কম হবে। যে বিশুদ্ধ জলটা আমরা ব্যবহার করছি সেই বিশুদ্ধ জলটা কিন্তু নষ্ট হবে না, তাই তো? এরপরে দেখো, পরিবেশের ক্ষতি করবে না এমন জিনিস, যেমন কম ক্ষারযুক্ত সাবান বা কম ক্ষারযুক্ত শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার,
এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। আমরা জামা কাপড় কাচার জন্য বা গায়ে যে সাবান মাখি, শ্যাম্পু মাখি, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষার থাকে। সেই জল কিন্তু যখন কোনো জলাশয়, পুকুর বা নালাতে এসে মেশে, তখন সেখানকার জলে কিন্তু রোগ জীবাণুর যে যেগুলো থাকে রোগ জীবাণু, সেগুলো কিন্তু সৃষ্টি হয়। তাহলে কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে আমাদের, বা শ্যাম্পু, ডিটারজেন্ট সেগুলো ব্যবহার করতে হবে, তাই তো? আচ্ছা, এরপরে বাড়ির যে নোংরা আবর্জনা বা তরল বর্জ্য, এমনকি যেখানে ফেলছি আমি, কোনোভাবে যাতে বিশুদ্ধ জলের সাথে সেটা না মেশে, সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখো, এই যে আবর্জনা, এগুলো কিন্তু যেখানে সেখানে ফেলা যাবে না, একটা নির্দিষ্ট ময়লার গাড়িতে ফেলতে হবে, তাই তো? প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আচ্ছা, এরপরে দেখো, তোমার আর কি করণীয় রয়েছে? বাগান, তোমাদের বাড়িতে নিশ্চয়ই বাগান রয়েছে, পুকুর রয়েছে, নলকূপ রয়েছে, রয়েছে তো? সেই বাগানের পাড়ে বা কুয়োর চারপাশে, নলকূপের নিকাশি নালার ধারে শাকসবজি লাগাতে হবে, ফুলের গাছ চাষ করতে হবে। একদিকে যেমন দূষিত জল অনেকটা পরিশুদ্ধ হয়, ঠিক তেমন মাটির ক্ষয়ও কিন্তু আটকানো যায় এই শাকসবজি বা গাছপালা লাগানোর মধ্যে দিয়ে, তাই তো? আচ্ছা, তাহলে কিন্তু আমরা জলদূষণের প্রতিরোধের যে উপায়গুলো, সেই উপায়গুলো সম্পর্কে যেমন জানলাম, তেমন জানলাম যে তুমি এই জলদূষণ রোধ করতে কি কি করতে পারো। তাহলে তুমি কি কি করতে পারো? ভেরি গুড। জলের অপচয় তোমাকে কম করতে হবে, কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে, আবর্জনা বা বাড়ির তরল পদার্থগুলো যেগুলো দূষিত, সেগুলো বিশুদ্ধ জলের সাথে যাতে না মেশে, সেগুলো তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে স্টুডেন্ট, আমরা কিন্তু সামগ্রিকভাবে এই জলদূষণ চ্যাপ্টারটা আজকে শেষ করলাম। গত ক্লাসে আমরা জলদূষণের কারণ, বিভিন্ন যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা জানলাম জলদূষণের প্রতিরোধের উপায়, জলদূষণের ফলে কি কি রোগ সৃষ্টি হয়, তাই তো? এরপরে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি, যেগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। এগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউনও করতে পারো। হুম, চলো সেগুলো একটু আমরা দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, জলে কোন রাসায়নিক পদার্থ দিলে জল বিশুদ্ধ করা যায়? অর্থাৎ নোংরা জলে কোন রাসায়নিক পদার্থ মেশালে জলের যে জীবাণুগুলো আছে সেগুলো মরে যাবে? বলো। ভেরি গুড। ক্লোরিন, তাই তো? তাহলে জলে ক্লোরিন দিলে কিন্তু জলটা বিশুদ্ধ করা যায়। ২ নম্বর দেখো, জাপানের মিনামাটা উপসাগরে কি দূষণ ঘটেছিল? মনে আছে? ভেরি গুড। পারদ দূষণে কিন্তু জাপানে মিনামাটা উপসাগরে নানা রকম মানুষের মধ্যে রোগের সৃষ্টি হয়েছিল, তাই তো? সেটি 1932 সালে কিন্তু প্রথম জাপানে মিনামাটা উপসাগরে এই পারদ দূষণটা লক্ষ্য করা গেছিল। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। এরপরে দেখো, ক্যাডমিয়াম দূষণে কি অসুখ হয়? দেখো স্টুডেন্ট, ক্যাডমিয়াম দূষণে কিন্তু ইতাই ইতাই রোগ হয়, মনে থাকবে। 4 নম্বর, পূর্ব কলকাতার জলাভূমিতে কিসের চাষ করা হয়? ভেরি গুড। পূর্ব কলকাতার জলাভূমিতে মাছের চাষ করা হয়, তাই না? তবে বর্তমানে কিন্তু এই মাছের চাষ ধীরে ধীরে অনেকটাই কমে গেছে। তার কারণ, এই যে জলাভূমি রয়েছে, এই জলাভূমি কিন্তু বুঝিয়ে বড় বড় অট্টালিকা, বাড়ি তৈরি করা হচ্ছে। ফলে জলাভূমি দিনের পর দিন কমে যাচ্ছে এবং মাছ চাষও কমে যাচ্ছে। ইউট্রোফিকেশন কাকে বলে? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বলো আমাকে। ভেরি গুড। ভালো বলেছি যে সাবান, ডিটারজেন্ট পাউডার ইত্যাদি বেশি ব্যবহারের ফলে পুকুরের জলে কিন্তু শ্যাওলা, কচুরিপানা ইত্যাদি সৃষ্টি হয়। ফলে পুকুরের জলে যেহেতু উপরে পুরো শ্যাওলা, কচুরিপানা ভর্তি হয়ে যায়, নিচের জলে কিন্তু যে প্রাণীগুলো থাকে সেগুলো অক্সিজেন নিতে পারে না। অর্থাৎ মাছ অক্সিজেন নিতে না পেরে মারা যায়, বা বা জলজ যে প্রাণীগুলো সেগুলো মারা যায়। একে কি বলা হয়? ইউট্রোফিকেশন, তাই তো? আচ্ছা, এরপরে দেখো যে আর্সেনিক দূষণে কি কি অসুখ হয়। দেখো, আর্সেনিক দূষণে কিন্তু যেটা সব থেকে বেশি হয় সেটা হলো কিন্তু ব্ল্যাক ফুট ব্যাধি। অর্থাৎ হাতুড়ে এবং পায়ের চাটুতে কিন্তু কালো কালো ক্ষত পড়ে। হুম, এছাড়া আর কি কি রোগ হয় মনে আছে? ভেরি গুড। চর্মরোগ। আর
ত্বকের ক্যান্সার, ফুসফুসের সমস্যা কিন্তু এই আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে। পারদ দূষণে কি অসুখ হয় বলে ফেলো। পারদ দূষণের যে রোগটা হয় সেটা কিন্তু হলো কি মিনামাটা। জাপানের মিনামাটা উপসাগরে 1932 সালে এই রোগটাই প্রথম হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো লাস্ট কোশ্চেন যেটা রয়েছে তোমাদের, এটি বড় কোশ্চেন, অর্থাৎ পরীক্ষায় তোমাদের 3 নাম্বার বা 5 নাম্বারের জন্য কিন্তু আসতে পারে। জলদূষণ প্রতিরোধের উপায়গুলি কি কি? তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই বলতে পারবে। এক্ষুনি আলোচনা করলাম, তাই তো? কেউ একটা দুটো বলো আমাকে। ভেরি গুড। যে গৃহস্থালী যে বিভিন্ন বর্জ্য পদার্থ বা তরল, গ্যাসীয় যেগুলো গরম, সেগুলো কিন্তু কি করা যাবে না, বিশুদ্ধ জলের সাথে যাতে না মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং সঠিক জায়গায়, যেখানে ময়লা একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, তাই তো? আচ্ছা, এরপর আর কি হতে পারে বলো? জল দূষণ, জল দূষণ প্রতিরোধের উপায়গুলি কি কি হতে পারে আর? মনে পড়ছে? চাষের ক্ষেত্রে যে রাসায়নিক সার, সেগুলোর পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। শহরে যে দূষিত বর্জ্য পদার্থ, সেগুলো সরাসরি কিন্তু নদীর জলে ফেলা যাবে না, সেগুলো শোধন করার পরেই কিন্তু নদীর জলে ফেলতে হবে, তাই তো? আচ্ছা, আশা করি স্টুডেন্ট তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা আজকে জলদূষণ চ্যাপ্টারটা শেষ করলাম। এরপরে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনায় আসবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ক্লাসটা আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ ক্লাস।